আসসালামু আলাইকুম। রাইট টু বাংলাদেশের তারুণ্যের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সানজিদা। আমার সাথে আছেন রাইট টু বাংলাদেশের সভাপতি আলামিন ভাই। তো আজকের আমাদের এই আলোচনা কোটা নিয়ে আলামিন ভাইয়ের সাথে কিছু কথা হবে। কোটা তো শিক্ষার্থীরা পেয়েই গেলে, সেই নিয়ে কিছু আলোচনা করবো ওনার সাথে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশের সবচেয়ে টপ অফ দা টাউন ছিল কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের। এটি বর্তমানে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। যে পদক্ষেপ নিয়েছেন সেটি যুগ উপযোগী একটি পদক্ষেপ নিয়েছেন। আপনারা জানেন যে রাইট টু বাংলাদেশ একটি সামাজিক সংগঠন, মানবিক সংগঠন। আমরা সমাজ এবং মানবিক মানুষের জন্য কাজ করে থাকি। আমরা দেশে চলমান আন্দোলন কিংবা যে কোনো ধরনের কোনো ইস্যুকেই আমরা সমর্থন করি না এবং এটার ভিতরে আমরা কোনো ধরনের সম্পৃক্ত না, কারণ আমরা হচ্ছে সামাজিক, আমরা অরাজনৈতিক এবং অলাভজনক একটি প্রতিষ্ঠান। আমাদের বরাবরই অবস্থান স্পষ্ট যে আমরা দেশ, মাটি ও মানুষের জন্য। আন্দোলনটা যখন বরাবর 3 দিন ছিল, 3 দিনের পরে কিন্তু এটা আর শিক্ষার্থীদের হাতে ছিল না, এটা অন্যদিকে প্রবাহিত হয়ে একটি সহিংসতার রূপ নিয়েছে, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা রাইট টু বাংলাদেশ মানে কি সঠিক কথা, সঠিক কাজ। আমরা সবসময় উপলব্ধি করি যে এই দেশটি আমাদের, এই মাটি আমাদের, এই সমাজ আমাদের। কিছু স্থাপনা, সরকারি ভবন আগুনে পোড়ানো হয়েছে, তো এই নিয়ে আপনার মন্তব্য? ধন্যবাদ। আপনি জানেন যে আসলে একটি আন্দোলন সংগ্রাম হলে সেখানে কিছু জ্বালাও পোড়া বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যারা আন্দোলনকারীরা বিক্ষুব্ধ তারা কিন্তু এই সকল আন্দোলনগুলো পুড়িয়ে দেওয়া হয়। তো একটি বিষয় মনে রাখতে হবে, আমাদের দেশে যে সকল স্থাপনা আছে, ভবনগুলো নির্মাণ করা আছে, এগুলো কিন্তু আসলে আমাদের জনগণের টাকায় নির্মাণ করা হয়েছে। কারণ জনগণের টাকা দিয়ে এগুলো কিন্তু কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। কারণ সরকার পরিবর্তন হবে, তারপর সরকার আসবে যাবে, ঠিক আছে, আজকে আওয়ামী লীগ ক্ষমতা আছে, কালকে বিএনপি আসবে, অন্যথা অন্য নতুন কোনো দল আসবে, স্বাভাবিক। কিন্তু এই ভবনগুলো কিন্তু আমাদের জনগণের ব্যবহার করার জন্য। আমরা সেখানে যাব, আমাদের যে কাজ আছে, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, কাগজপত্র আছে, আমরা এগুলো সেরে নেব। তো দেখা যাচ্ছে যে যারা আন্দোলন করে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে কোনো ব্যক্তিরা বা কেউ রাজনৈতিক স্বার্থ উদ্দেশ্য হাসিল করার জন্য কিন্তু তারা এই আন্দোলনে প্রবেশ করে হুটহাট করে জ্বালাও পোড়াও শুরু করে দেয় কিংবা ভাঙচুর করে দেয়। এগুলো টোটালি কিন্তু জনগণের সম্পদ, এটি কিন্তু কারো ব্যক্তিগত সম্পদ না। তো এই জিনিসটা নিশ্চয়ই আমার চোখে খারাপ, কারণ আমি একজন তরুণ প্রজন্ম। এই দেশে যদি একটি ভালো ভবন হয় এটা আমারই, এটা আমি ব্যবহার করতে পারবো। এখন এটাকে যদি আমি পুড়িয়ে দিই, জ্বালিয়ে দিই, তাহলে সেই আমার সেবাটা আর পেলাম না। এক্সাম্পল, যদি আমি একটা হসপিটাল পুড়িয়ে দেই আন্দোলনের নামে, ওখানে তো অনেক হাজার হাজার রোগীরা সেবা নিচ্ছে। যেমন এক্সাম্পল দিয়ে বলি যে এই যে মেট্রো রেলের কথা বলে, মেট্রো রেলে কিন্তু সাধারণ মানুষ চলাচল করছেন, তারা আসছেন। এখন দেখা যাচ্ছে যেই মেট্রো রেল বন্ধ, কি পরিমাণে ভোগান্তি। কিন্তু দেখা যাচ্ছে যেখানে আমার অফিসে আসতে সময় লাগে 2 ঘন্টা, আর সেখানে আমি অফিসে আসছি 10 মিনিটের মধ্যে। আমার এই যে 1 ঘন্টা 50 মিনিট যে সেভ হলো, এটাই তো অনেক কিছু। এটা আমার কর্মঘন্টা আমার বেড়ে গেল। তারপরে দেখা যাচ্ছে যে এই সকল জিনিসগুলা এড়িয়ে চলি। তো কোটা সংস্কার যে আন্দোলনটি, সেই আন্দোলনটি আমরা প্রথম থেকেই আমরা সমর্থন দিয়ে এইভাবে, যেটাকে আমরা যৌক্তিক বলে মনে করি। আমরা আপনার মেট্রো রেল পোড়ানো হলো, এ নিয়ে জনগণের কিরকম ভোগান্তি হতে পারে? দেখেন, মেট্রো রেলটা হচ্ছে ভোগান্তি স্বাভাবিক থাকবে, কারণ মেট্রো রেলটা সাধারণ মানুষ চলাচল করে, মানুষ আসা যাওয়া করে। সেই জায়গাটা থেকে এখন বন্ধ, যেহেতু মেট্রো রেলের 10 নম্বর স্টেশনকে পুড়িয়ে দেওয়া হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় কাজ। কারণ আমরা কেন এই স্থাপনা পুড়িয়ে দেব? এটা তো আপনার আমার পকেটের টাকা দিয়ে তৈরি করা হচ্ছে। এটা তো বিদেশে যারা প্রবাসে যে বাইরে থাকে, যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের টাকা এগুলো নির্মাণ করা হয়েছে। সেই জিনিসটাকে আজকে যখন পুড়িয়ে দেয়, তখন সত্যিকারে আমরা বাকরুদ্ধ। হ্যাঁ, আন্দোলন করব, আন্দোলন যুক্তি, কারণ পৃথিবীতে এই আন্দোলনের বিষয়টি যুগ যুগ ধরে চলে আসছে। বাংলাদেশ নয়, শুধু বিশ্বের বহির্বিশ্বেও কিন্তু আন্দোলনটা থেকে আসছে, চলে আসছে, কিন্তু তারা একটা নিয়মের মধ্যে, আর আমরা কিন্তু নিয়মের বাহিরে। এটা যখন পৃথিবীর সৃষ্টি, সেই লগ্ন থেকেই কিন্তু আন্দোলন সংগ্রাম হয়ে আছে। সেখানে মানুষ মারা গেছে বা বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু বাংলাদেশের মতো কিন্তু এতটা জঘন্য না। আমাদের দেশে যে পরিমাণে ভাঙচুর করা হয়, যে পরিমাণে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়, যে পরিমাণে কারো ব্যক্তি মালিকানা বাসে অগ্নিসংযোগ করা হয়, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। শুনে, একটা গাড়ির উপরে আমার রিজিক,
একটা বাহনের উপর আমার রিজিক, সেটাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, এদেশে কিন্তু আমাকে কোনো সহযোগিতা করা হয় না, সেই সহযোগিতার জায়গাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এদেশে আন্দোলনকারীরা কিছুতে কিছু হলি হুটার করে যানবাহনের উপরে অগ্নি সন্ত্রাসী করে, তারপরে কিছু স্থাপনার উপর আগুন ধরিয়ে দেয়, মানুষ পুড়িয়ে হত্যা করে, কিংবা মনে করেন মানুষ মেরে ফেলে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের কালচার। আপনি বহির্বিশ্বে দেখেন, পুলিশের সাথে, বাহিনীর সাথে, রাষ্ট্রীয় প্রশাসনের সাথে কিন্তু তাদের সংঘর্ষ হয়, এমন তো না যে হয় না, এটা হয়ে আসছে যুগ যুগ ধরে। বাংলাদেশেও কিন্তু এটা হয়ে আসছে, কিন্তু এটা আমরা রাজপথে মোকাবেলা করব, সেটা রাজপথ পর্যন্ত। কিন্তু আমি একটা সরকারি হাসপাতাল পেলাম, সেটাকে পুড়িয়ে দিলাম, আমি সরকারি একটা অফিস পেলাম, সেটা পুড়িয়ে দিলাম। আরে ভাই, এটা তো আমরা সেবা নিচ্ছি, সেটার সাথে আমাদের কেন রাগ থাকবে? আমরা যদি ব্যক্তিগতভাবে রাজনৈতিক যদি স্বার্থ উদ্দেশ্য করতে চাই, আমরা যদি ক্ষমতা আসতে চাই, সেটা রাজপথকে মোকাবেলা করে আমরা ব্যারিকেড দিয়ে আসতে পারি, আমরা দখল নিয়ে আসতে পারি। কিন্তু ভাঙচুর করে, জ্বালাও পোড়াও করে তো আমরা ক্ষমতায় আসা বা ক্ষমতায় যাওয়া, এটা তো নিকৃষ্ট কাজ। কোটা সম্পর্কে আমি একটু স্পষ্ট করি। এই কোটা সংস্কার বিষয়টি, কোটা যে আন্দোলন, এটি তাদের ব্যক্তিগত আন্দোলন, তারাই এটা আন্দোলন করে, তাদের দাবি দেয়া, এটাকে আমরা বরাবরই সমর্থন করে আসছি। কারণ কোটা নিয়ে যে আন্দোলনটি, সেটি মনে করেন শিক্ষার্থীদের চাহিদা, আমিও শিক্ষার্থী, আরেকজনও শিক্ষার্থী, বাট আমাদের তো এখন মনে করা যায় যে বয়স নাই বা সরকারি চাকরিতে আমরা চলে যাব। কিন্তু কোটার চেয়ে সবচেয়ে যে আন্দোলনটা আমাদের দেশে প্রয়োজন, সেটি হচ্ছে দুর্নীতিবাজের বিরুদ্ধে। এই দুর্নীতি চুরি যদি এদেশ থেকে বন্ধ হয়, তাহলে মেধা বলেন আর কোটা বলেন সবকিছু ঠিক হয়ে যেত। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে দুর্নীতি এমন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ রন্ধে রন্ধে দুর্নীতিতে পড়ে গেছে। এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। এই কোটা আন্দোলন বলেন, মেধা আন্দোলন বলেন, আর যা কিছু বলেন, সবচেয়ে আমাদের প্রয়োজন হচ্ছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এদের কোথায় কি সম্পদ আছে, কোথায় কে কয়টা বাড়ি করছে, এটা সম্পর্কে জানান দেওয়া এবং তথ্য দেওয়া। এখন দেখা যাচ্ছে যে একজন মেধাবী বিশেষ ক্যাডার শিক্ষার্থী, সে শিক্ষা জ্ঞান অর্জন করে সে তো ওই পদেই যাচ্ছে, ঠিক আছে। এই সকল জিনিসগুলো আমরা যদি নিজেদের ভিতরে সেই মানবিকতা, সেই দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, দেশের মধ্যে যে লুটপাট, যে চুরি ডাকাতি, যে দুর্নীতি অনিয়মগুলো হচ্ছে, এটার বিরুদ্ধে যদি আমরা কথা না বলতে পারি, তাহলে আমরা কিসের শিক্ষার্থী? আপনি মনে করেন কোটা নিয়ে, মেধা নিয়ে যৌক্তিক আন্দোলন, আমি মনে করি এটা যৌক্তিক আন্দোলন। কিন্তু আমাদের যে জায়গাটায় যে সমস্যা, যেখানে রোগ, সেখানে আমরা মলম দিচ্ছি না, সেখানে ওষুধ দিচ্ছি না, আমরা ওষুধটা দিচ্ছি অন্য জায়গায়। এই কারণে আমরা ঠিক আছে, যে দেশে আপনি মনে করেন 80% 70% মানুষ দুর্নীতিবাজ, চুরি করে, সে দেশে আপনার মেধার কোটা দিয়ে কি হবে? এখানে আমরা কোটার মেধার কিসের আমরা গল্প বলি? আমরা তো একটা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলতে পারিনি, একটা সমাজ গড়ে তুলতে পারিনি। এই দুর্নীতি কারা করছে? দুর্নীতি করছে হয় আপনার ভাই, না হয় আমার ভাই, না হয় আমার আত্মীয়, না হয় অন্য কোনো আত্মীয়। এই জায়গাটা থেকে তো আমরা যখন একটা যুদ্ধ করবো, একটা সংগ্রাম করব, সেই সংগ্রামটা যাতে পজিটিভ হয়, রাষ্ট্রীয় সম্পদ যাতে নষ্ট না হয়, দেশের জনগণের জানমালে যাতে কোনো ক্ষতি না হয়, এই জিনিসটাকে আমরা সবসময় দেখি। যে দেশের মানুষ যত সভ্য, আমরা যদি সভ্য জাতি হতে পারি, আমরা যদি চুরি মুক্ত একটা দেশ গঠন করতে পারি, আমরা যদি দুর্নীতি মুক্ত একটা দেশ গঠন করতে পারি, তাহলে দেখবেন যে অটোমেটিক বাংলাদেশ ঠিক হয়ে যাবে, বাংলাদেশ তার সেই গতিতে এবং বাংলাদেশ স্বর্ণে ভাসবে। অথচ এই দেশের কিছু মুষ্টিমেয় লোক, তারা মনে করেন দেশের বাহিরে বাড়ি করছে চুরি চামারি করে, তাদের বিরুদ্ধে কেউ মাঠে নামে না, তাদের বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা করে না। কারণ আপনার মতো আমার মতো শিক্ষার্থীদের মা বাবাই তারা। এখন যদি যুদ্ধ ঘোষণা করতে যায়, তার মা বাবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে। এই জায়গাটা থেকে কেউ সত্য কথা বলছে না, সৎ পথে আসছে না। তো আপনি যে সব প্রশ্ন করছেন যে কোটা নিয়ে আমাদের অবস্থান হলো এইটা, আমরা আগে দুর্নীতি মুক্ত একটা চোর মুক্ত বাংলাদেশ চাই। এই দেশ থেকে যতদিন পর্যন্ত চোর দুর্নীতিবাজ মুক্ত না হবে, ততদিন পর্যন্ত সোনার বাংলাদেশ কেউ চোখে স্বপ্নে দেখতে পারবে না। ওই যে বড়লোক, সে আরো দুর্নীতিবাজ, চুরি চামারি করে এই দেশে টাকা বিদেশে পাচার করবে, আর এই দেশের গরিব আরো গরিব হবে, গরিবের আর স্বপ্ন দেখা লাগবে, ও স্বপ্ন শেষ। এই কোটা দিয়ে আমার কি হবে, আর মেধা দিয়ে আমার কি হবে? যেখানে চোরের রাম রাজত্ব চলে, চুরি করে সবকিছু খেয়ে ফেলে, লুটপাট করে, সেখানে আপনি আর কোটার মেধা দিয়ে আর আন্দোলন দিয়ে কি করবেন? ধন্যবাদ আপনাকে। রাইট টক বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো শেষ করছি এখানেই। তো সবাই রাইট টক বাংলাদেশকে ফলো করুন, দেখুন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।